এই মুহূর্তে পাওয়া মার্চওয়ার গাজা সমাবেশের আপডেট সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সবচেয়ে বড় সমাবেশের প্রত্যাশা আয়োজকদের, রাজধানীতে মার্চওয়ার গাজা আজ। আরো থাকছে, উপজেলা বিএনপি সহসভাপতি যোগ দিলেন জামায়াতে। এরপরে জানিয়ে দিব, সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পেটালো ছাত্রলীগ। আরো থাকছে, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না বলছে নূর। আরো জানিয়ে দিব, ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ। এবং সর্বশেষ থাকছে, দলীয় কোন্দলে ৮ মাসে ৫১ নেতাকর্মী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সবচেয়ে বড় সমাবেশের প্রত্যাশা আয়োজকদের, রাজধানীতে মার্চওয়ার গাজা আজ। গাজায় চলমান হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আজ বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চওয়ার গাজা অনুষ্ঠিত হবে। এতে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। শুক্রবার আয়োজক সংগঠনের পক্ষ থেকে মার্চওয়ার গাজা আগতদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াত হবে বিকাল ৩টায়। মার্চের প্রথম নির্দেশনায় বলা হয়, ১ নম্বর পয়েন্ট মোটর বাংলার, সেখান থেকে শাহবাগ হয়ে উদ্যানের রমনা গেট দিয়ে প্রবেশ করতে হবে। ২ নম্বর কাকরাইল মোড়, সেখান থেকে মৎস্য ভবন হয়ে উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ করবে। ৩ নম্বর জিরো পয়েন্ট, সেখানে অংশগ্রহণকারীরা দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন। ৪ নম্বর পয়েন্ট বক্সিবাজার মোড়, তারা শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন। ৫ নম্বর নীলক্ষেত মোড়, সেখান থেকে ভিসি চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন অংশগ্রহণকারীরা। বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, এদিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। পরীক্ষার্থীদের জন্য সব রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। তাদেরকে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ করা হয়। আগতদের জন্য সাধারণ দিক নির্দেশনায় বলা হয়েছে, অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন। রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্লেকার্ড ব্যবহার করতে বলা হয়েছে। শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি যোগ দিলেন জামায়াতে। জামালপুরে ইসলামপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটির সভাপতি আলী হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার দুপুরে ইসলামপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে দলীয় ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগদান করেন বিএনপির এই নেতা। যোগদানের সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর শামিউল হক ফারুকী এবং ইসলামপুর উপজেলা জামায়াতের আমির রাশেদুজ্জামান রাশেদ সহ প্রমুখ। জামায়াতের যোগদানের বিষয়ে আলী হোসেন কালবেলাকে বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপি বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছি। জামায়াত ইসলামী দলের আদর্শ কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সেজন্য আজকে আমি জামায়াতের ফরম পূরণের মধ্য দিয়ে উপজেলা দলীয় কার্যালয়ে এসে যোগদান করলাম। বিএনপি নেতা আলী হোসেন জামায়াত ইসলামী দলে যোগদানের বিষয়ে উপজেলা নায়েবে আমির রাশেদুজ্জামান রাশেদের নিকট জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, জামায়াত ইসলামী একটি শান্তি ও ইসলামী রাজনৈতিক দল। যে কেউ জামায়াতে আদর্শ কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগ দিতে পারেন। ইসলামপুর উপজেলা দলীয় কার্যালয় উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে ইসলামী দলে যোগদান করেন। সিলেটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পেটালো ছাত্রলীগ। সিলেট নগরীতে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পিটিয়েছেন নগরের মাছিমপুর এলাকার স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার রাত 10টার দিকে নগরীর মাছিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, শুক্রবার বিকেলে ক্রিকেট খেলা শেষে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ গুরুতর আহত হন। পরে আজিজের অনুসারীরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মাসিমপুর এলাকায় গিয়ে সাবেক নারী কাউন্সিলরের বাসায় হামলা চালায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে গেলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী 31টি মোটরসাইকেল ভাঙচুর করে। স্থানীয়রা জানান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের সঙ্গে নগরীর গার্ডেন টাওয়ার এলাকায় বসা নিয়ে মাছিমপুর এলাকার দীপু নামে এক ব্যক্তির সংঘর্ষ হয়। দীপু নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা যায় এবং এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। হামলায় আজিজ ও যুবদল কর্মী রোমান খান মুন্না আহত হন। আহত আজিজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাজ সিদ্দিকীর অনুসারী বলে জানা গেছে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না বলছে নূর। নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, নির্বাচন পরে না সংস্কার পরে, এই বিতর্কের দরকার নেই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে, এটাই এই সরকারের ম্যান্ডেট। সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনগুলো আলাপ আলোচনা চলবে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। পুরস্কার ও নির্বাচন মন্ত্রণালয়ে চলছে। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এসব কথা বলেন। সিংগাইর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদের উপজেলা শাখা এই জনসভার আয়োজন করে। নুরুল হক নূর বলেন, মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে। মুক্তিযোদ্ধার একক ঠিকাদার হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের বা গোষ্ঠীর বা কোনো একক ব্যক্তির নেতৃত্বে বা এককভাবে ডাকা হয়নি। এটি দলমত নির্বিশেষ সব পেশা শ্রেণীর মানুষ অংশ নিয়েছিল বলেই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক তরুণ নতুন রাজনীতির কথা বলে সেই পুরনো পথে হাঁটতে চায়। তারা পেশি শক্তি, কালো টাকার রাজনীতির আধিপত্য বিস্তারের দিকে যেতে চাচ্ছে। তিনি বলেন, নির্বাচন কিভাবে হবে, ক্ষমতার পালাবদল কিভাবে হবে, তার একটি শান্তিপূর্ণ পথ বের করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের জন্য জাতীয় পরিষদ গঠনের কথা আমরা বলছি। সেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের স্পিকার ও ডেপুটি স্পিকার। তারাই সিদ্ধান্ত নেবেন তত্ত্বাবধায়ক সরকারে কারা আসবেন, নির্বাচন কমিশনে কে নিয়োগ পাবেন, পুলিশ প্রধান কে হবেন। তিনি যোগ করেন, জাতীয় সংসদ নির্বাচন 4 বছর পর হোক, একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান হতে পারে না। ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ। ঝিনাইদহের মহেশপুর উপজেলা কলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ। হত্যার পর মরদেহটি ইসামতি নদীতে ফেলে দেয় তারা। শুক্রবার ওই যুবকের মরদেহ ভেসে ওঠে, কিন্তু মরদেহটি ইসামতি নদীর ভারতীয় অংশে ভাসতে থাকায় স্বজনের কাছে হস্তান্তর সম্ভব হয়নি এখনো। নিহত ওয়াসিম বাগাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলাম জানান, গত 4 দিন ধরে সন্ধান পাওয়া যাচ্ছিল না ওয়াসিমের। শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে একটি মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত করেন। মানব পাচারের সময় ভারতের অভ্যন্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া সলেমানপুর গ্রামের আব্দুল সোবান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাহাবুদ্দিন মানিক ও বাগাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদদের সঙ্গে কথা হলে মরদেহটি ওয়াসিমের বলে জানায় তারা। ওয়াসিমের বড় ভাই মেহেদি হাসান দাবি করেন, ওয়াসিম 3 থেকে 4 দিন ধরে নিখোঁজ ছিলেন। সম্প্রতি জানতে পেরেছি মাঝে মধ্যে সে ভারতে মানুষ পারাপারে কাজ করত। গত 8 এপ্রিল ওয়াসিম সহ কয়েকজন সীমান্তে পেরিয়ে ভারতে যান। ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ধরা পড়ে যায় ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ব্যাপারে খালিশপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, মরদেহটি ইসামতি নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি, তবে বিএসএফ কে জানানো হয়েছে। মরদেহটি বাংলাদেশি না ভারতীয় তা এখনো আমরা জানতে পারিনি। এছাড়া কোনো পরিবার তাদের সদস্য নিখোঁজ থাকায় বিষয়ও জানাননি। দলীয় কোন্দলে 8 মাসে 51 নেতাকর্মী নিহত। কর্মীদের মধ্যে রেষারেষি, নেতাদের মধ্যে বিরোধ, মূল সংগঠনের সঙ্গে অঙ্গ সংগঠনের মত ভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত 8 মাসে সংঘর্ষে 51 নেতাকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন 4 শতাধিক নেতাকর্মী সমর্থক। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে চলতি বছরের 9 এপ্রিল পর্যন্ত অন্তত 48টি সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন সময় সমকালে প্রকাশিত খবর, সরেজমিন তথ্য সংগ্রহ এবং দলীয় নেতাকর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। জমিজমার বিরোধ সহ ব্যক্তিগত স্বার্থে ঘটা কয়েকটি ঘটনায় দলীয় একাধিক নেতাকর্মী নিহত হলেও তা এই হিসাবে যুক্ত করা হয়নি।
কেবল রাজনৈতিক বিরোধে খুনের ঘটনাগুলো এই প্রতিবেদনে স্থান পেয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অনেক ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায় থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের ঘটনাগুলোই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার হচ্ছেন অর্ধ শতাধিক নেতাকর্মী। বিএনপি বহিষ্কার হয়েছে ৪৭ নেতাকে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যে দেখা যায়, চলতি বছরে মার্চ মাসে বিএনপির অন্তকন্দলে ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫০২ জন। তাদের হিসাবে মার্চে সারা দেশে ৯৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে, এর ৮৮টি বিএনপির অন্তকন্দল।